ইরানের ইস্পাহান শহরের পাহাড়ি এলাকায় গত কয়েকদিন আগে এমন একটি ঘটনা ঘটেছে যা বিশ্বের সামরিক ভারসাম্যের মেরুদণ্ড নাড়িয়ে দিয়েছে। ইস্পাহান, যে শহরটি ইরানের পারমাণবিক কর্মসূচির হৃদস্পন্দন হিসেবে পরিচিত, সেখানকার মাটি হঠাৎ করেই কেঁপে উঠেছিল। বাইরের জগতের কাছে প্রাথমিকভাবে এটি সাধারণ একটি ভৌগোলিক ঘটনা বা ছোটখাটো কোনো কম্পন বলে মনে হলেও ঘটনার গভীরে গেলে যা দেখা যায় তা মোটেও সাধারণ কিছু নয়। এটি ছিল একটি গোপন অভিযানের সূচনা, যার ঢেউ এখন ওয়াশিংটন থেকে মস্কো, বেইজিং থেকে তেহরান পর্যন্ত বিস্তৃত। যুক্তরাষ্ট্রের একটি গোপন মিশন চলছিল ওই এলাকায়, যার আনুষ্ঠানিক নাম দেওয়া হয়েছিল পাইলট উদ্ধার অভিযান। কিন্তু ইরানি কর্তৃপক্ষ এখন মুখ খুলছে এবং তারা দাবি করছে যে ওই অভিযানের বুকের ভেতরে লুকিয়েছিল আরও অনেক বড় কোনো উদ্দেশ্য। এই অভিযানের ফলে যুক্তরাষ্ট্র এমন একটি প্রযুক্তি হারিয়েছে যা তাদের সামরিক ইতিহাসের অন্যতম অর্জন ছিল। এই প্রযুক্তি তৈরি করতে তাদের কয়েক দশকের অক্লান্ত গবেষণা এবং লক্ষ কোটি ডলারের বিনিয়োগ লেগেছিল, যা এখন ইরানের হাতে। সেই হারিয়ে যাওয়া প্রযুক্তির নাম ডিরেকশনাল ইনফ্রারেড কাউন্টার মেজার। সামরিক বিশ্লেষকদের কাছে এটি DIRCM নামেই পরিচিত। এর সাংকেতিক নাম দেওয়া হয়েছে ANALQ সাইডবোর্ড উইচ বোর্ড। এই অত্যাধুনিক প্রযুক্তির নির্মাতা প্রতিষ্ঠাতা হল নর্থরপ গ্রুম্যান, যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর সবচেয়ে গোপনীয় এবং সংবেদনশীল সম্পদগুলোর একটি। এটি সহজ কথায় এটি এমন একটি প্রযুক্তি যা যে কোনো বিমানকে রক্ষা করতে সক্ষম, হিট সিকিং বা তাপ অনুসন্ধানী এবং ইনফ্রারেড গাইডেড মিসাইলের আক্রমণ থেকে। বর্তমান বিশ্বে কাঁধে বহনযোগ্য যেসব ক্ষেপণাস্ত্র বা ম্যানপ্যাড রয়েছে, সেগুলোর হিট সিকার সেন্সরকে সম্পূর্ণ অন্ধ করে দিতে সক্ষম এই অত্যাধুনিক যন্ত্র। এর কার্যপ্রণালী অত্যন্ত জটিল এবং প্রযুক্তিগতভাবে অগ্রসরমান। বিমানের চারপাশে এতে 5টি থেকে 6টি অত্যাধুনিক টু কালার ইনফ্রারেড সেন্সর বসানো থাকে। এই সেন্সরগুলোর কাজ হলো যে কোনো আগত মিসাইল তাৎক্ষণিকভাবে শনাক্ত করা। শনাক্তের পরপরই মিলি সেকেন্ডের ভেতরে এই যন্ত্রটি আগত মিসাইলের দিকে শক্তিশালী ইনফ্রারেড রশ্মি নিক্ষেপ করে। এই রশ্মি এতটাই শক্তিশালী এবং নিখুঁত যে মিসাইলটি তার দিক নির্দেশনা হারিয়ে ফেলে এবং তাপের উৎস খুঁজে না পেয়ে সম্পূর্ণ অন্ধ হয়ে যায়। ফলে লক্ষ্যভ্রষ্ট হয়ে সেটি নিষ্ক্রিয় হয়ে পড়ে। যুক্তরাষ্ট্রের সামরিক শ্রেষ্ঠত্বের অন্যতম প্রধান হাতিয়ার এই প্রযুক্তিটি। ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের 500-এর বেশি বিমানে এই অদৃশ্য ঢালটি স্থাপন করা হয়েছে। বিশাল কার্গো লিফটার থেকে শুরু করে আধুনিক বোমারু বিমান, আক্রমণাত্মক অ্যাপাচি এবং ব্ল্যাক হক হেলিকপ্টার, সবকিছুতে রয়েছে এই প্রযুক্তির ব্যবস্থা। যুক্তরাষ্ট্রের সামরিক পরিকল্পনাকারীরা নিশ্চিত ছিলেন যে এই প্রযুক্তি কখনোই শত্রুর হাতে পড়বে না। তারা এটিকে চিরকালের জন্য তাদের একচেটিয়া সম্পদ বলে ভেবেছিল। কিন্তু ইস্পাহানের আকাশ তাদের সে বিশ্বাসকে চূর্ণ-বিচূর্ণ করে দিয়েছে। সেদিনের ওই গোপন মিশনে যুক্তরাষ্ট্রের একটি C-13 থেকে এই অত্যাধুনিক যন্ত্রপাতি প্রায় অক্ষত অবস্থায় ইরানের হস্তগত হয়েছে। যুক্তরাষ্ট্র তাদের বিমানটি ধ্বংস করে দিয়েছিল ঠিকই, কিন্তু অত্যাধুনিক প্রযুক্তিটি সম্পূর্ণভাবে ধ্বংস করতে পারেনি। হয়তো সময়ের অভাব ছিল, কিংবা হয়তো এই মুহূর্তে বিভ্রান্তি। যে কারণেই হোক না কেন, সেই একটি মূল্যবান যন্ত্রপাতি এখন ইরানের গবেষণা কেন্দ্রে রয়েছে। তেহরানের বিজ্ঞানীরা এখন এই প্রযুক্তির উপর গভীর গবেষণা চালাচ্ছেন। তারা এর রিভার্স ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা করছেন। গোয়েন্দা সূত্র মতে ইরান এই প্রযুক্তিগত তথ্য চীন এবং রাশিয়াকে পৌঁছে দেওয়ার পরিকল্পনা করছে। এটি মাত্র ঘটানো যুক্তরাষ্ট্রের সামরিক শ্রেষ্ঠত্বের ভিত নাড়িয়ে দিয়েছে। কারণ এখন যুক্তরাষ্ট্রের সমস্ত কার্গো বিমান, হেলিকপ্টার, এমনকি তাদের অত্যাধুনিক যুদ্ধ বিমানগুলো অনিরাপদ হয়ে পড়েছে। চীন, রাশিয়া এবং ইরান যদি এই প্রযুক্তি সম্পূর্ণভাবে বুঝতে পারে এবং নকল করতে সক্ষম হয়, তাহলে তারা নতুন ধরনের কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্র উদ্ভাবন করতে পারে। সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কয়েক দশকের গবেষণা এবং বিলিয়ন বিলিয়ন ডলারের বিনিয়োগ এক রাতের ভেতরে অর্থহীন হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। পেন্টাগনের একজন উচ্চপদস্থ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে স্বীকার করেছেন যে এটি তাদের সবচেয়ে বড় গোয়েন্দা ব্যর্থতা। এই প্রযুক্তি হাতছাড়া হওয়ার অর্থ হলো যুদ্ধক্ষেত্রে তাদের বিমান চলাচলের যে স্বাধীনতা ছিল, সেটি চিরতরে শেষ হয়ে যাওয়ার আশঙ্কা। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে ইতিমধ্যেই এই প্রযুক্তির ছবি প্রকাশ করা হয়েছে বিশ্ববাসীর সামনে। সেই ছবিতে দেখা যাচ্ছে একটি অক্ষত যন্ত্র পাইলটের আসনের পাশেই রাখা ছিল। ক্যামেরায় স্পষ্টভাবে ধরা পড়েছে এর সেন্সর, কন্ট্রোল ইউনিট এবং তাদের জটিল বুনন। ইরানি সূত্র থেকে জানা গেছে তারা ইতিমধ্যেই প্রযুক্তিটি বিশ্লেষণ করা শুরু করে দিয়েছে। ইরানের এটি একটি সুবর্ণ সুযোগ, আর রাশিয়ার জন্য এটি যেন স্বপ্নপূরণ। মস্কোর সামরিক বিশ্লেষকদের মতে রাশিয়া এই প্রযুক্তি পেতে ইরানকে বিলিয়ন ডলার দিতেও রাজি আছে। অন্যদিকে চীন ইতিমধ্যেই এ বিষয়ে জরুরি যোগাযোগ শুরু করে দিয়েছে বলে খবর পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রের কংগ্রেসে জরুরি শুনানি ডাকা হয়েছে এই ঘটনার তদন্তের জন্য। আইন প্রণেতারা তীব্র প্রশ্ন তুলেছেন কিভাবে এত সংবেদনশীল একটি প্রযুক্তি শত্রুর হাতে চলে গেল। পেন্টাগন জানিয়েছে তাদের তদন্ত করছে, কিন্তু তদন্ত শেষ হতে ইরান হয়তো পুরো প্রযুক্তিটি উল্টে পাল্টে ফেলবে। একজন ইরানি বিপ্লবী গার্ড কমান্ডার উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন, আমেরিকা ভেবেছিল তাদের প্রযুক্তি সবচেয়ে উন্নত, কিন্তু দেখা গেল তাদের সেই প্রযুক্তি আজ আমাদের গবেষণাগারে। এখন আমরা শিখাব
দেখাবো তোমাদের মিসাইলকে কিভাবে অন্ধ করতে হয় এবং সেটা ব্যবহার করব তোমাদের বিরুদ্ধেই। এই ঘটনার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র আরেকটি কঠিন সত্য উপলব্ধি করতে পারছে যে প্রযুক্তি যত উন্নতি হোক না কেন, তা যদি উড়োজাহাজে থাকে বা যুদ্ধক্ষেত্রে মোতায়েন থাকে তাহলে শত্রুর হাতে পড়ার আশঙ্কা সবসময় থেকে যায়। ইরান সেই প্রমাণ দিয়েছে। কিন্তু প্রযুক্তি হারানোর এই ধাক্কা সামলাতে না সামলাতেই যুক্তরাষ্ট্রকে আরেকটি বড় ধাক্কা খেতে হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের ক্রাউন প্রিন্স খালেদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান সম্প্রতি চীন সফর করেছেন। এই সফরটি শুধু দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের জন্য ছিল না, বরং এটি বৈশ্বিক শক্তির ভারসাম্য পরিবর্তনের স্পষ্ট ইঙ্গিত দিয়েছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে আবুধাবি এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে ঐতিহ্যগতভাবে ঘনিষ্ঠতা বজায় রেখেই ধীরে ধীরে চীনের দিকে ঝুঁকে পড়ছে। এর পেছনে রয়েছে একটি শক্ত কারণ। ইরানের ড্রোন এবং মিসাইল হামলায় যুক্তরাষ্ট্রের আধুনিক রাডার সিস্টেম ব্যস্ত হয়েছে, ফলে অভিযোগ রয়েছে অন্যদিকে চীনা প্রযুক্তি ইরানের ক্ষেপণাস্ত্র শনাক্ত করতে সক্ষম হয়েছে বলে দাবি করা হচ্ছে। সংযুক্ত আরব আমিরাতের এই চীন সফর নিয়ে হোয়াইট হাউসের জরুরি বৈঠক বসছে। ট্রাম্প প্রশাসন গভীরভাবে উদ্বিগ্ন, কারণ আমিরাত যুক্তরাষ্ট্রের একজন অত্যন্ত ঘনিষ্ঠ মিত্র। তারা যদি চীনের দিকে সরে যায় তাহলে উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের প্রভাবে বড় ধরনের ফাটল ধরবে। একজন আমিরাতি কূটনৈতিক গোপনে জানিয়েছেন যে তারা যুক্তরাষ্ট্রকে পাশে রাখতে চান, কিন্তু তাদের নিরাপত্তার প্রয়োজন সবার আগে। ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের অস্ত্র ব্যর্থ হয়েছে। চীন যদি আরও কার্যকর প্রতিরক্ষা ব্যবস্থা দিতে পারে তাহলে তারা সেটা নিতে বাধ্য। এই একটি বাক্যে ফুটে উঠেছে মধ্যপ্রাচ্যের নতুন ভূরাজনৈতিক বাস্তবতা। যুক্তরাষ্ট্রের একচেটিয়া আধিপত্যের যুগ এখন আর নেই। চীন এখানে এসে গেছে এবং ভবিষ্যতেও থাকবে। প্রযুক্তি এবং কূটনীতির পাশাপাশি সামরিক ময়দানে নতুন সমীকরণ তৈরি হচ্ছে। সৌদি আরব ইরানের সঙ্গে বড় আকারে যুদ্ধের আশঙ্কায় পাকিস্তানের সঙ্গে ন্যাটো স্টাইলে সামরিক চুক্তি সক্রিয় করে ফেলেছে। এর ফলশ্রুতিতে পাকিস্তান তার F-17 থান্ডার যুদ্ধবিমান সৌদি আরবে মোতায়েন করেছে। কিং ফয়সাল বন্দরে এখন পাকিস্তানি বিমান বাহিনীর স্পষ্ট উপস্থিতি দেখা যাচ্ছে। এছাড়াও রয়েছে F-16 যুদ্ধবিমান। গোয়েন্দা সূত্র থেকে জানা যাচ্ছে 10 থেকে 13,000 পাকিস্তানি সেনা ইতিমধ্যে সৌদি আরবের পূর্বাঞ্চলে মোতায়েন করা হয়ে গেছে। এখন প্রশ্ন হলো, পাকিস্তান তো ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছিল। ইসলামাবাদে একাধিক বৈঠক হয়েছে। পাকিস্তানের সেনাপ্রধান দুই পক্ষের মধ্যে দৌড়ঝাঁপ করে শান্তির চেষ্টা করছেন। তাহলে পাকিস্তান কেন সরাসরি ইরানের সম্ভাব্য প্রতিপক্ষ সৌদি আরবে সেনা মোতায়েন করলো? এই দ্বৈতনীতি ইরানের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ সৃষ্টি করছে। ইরান এখন কি পাকিস্তানকে মধ্যস্থতাকারী হিসেবে মেনে নেবে? যদি মানে, তাহলে পাকিস্তানের ভূমিকা কতটা নিরপেক্ষ থাকবে? এই প্রশ্নের উত্তর এখনও অজানা। একজন ইরানি কূটনীতিক স্পষ্ট ভাষায় বলেছেন, পাকিস্তান একদিকে বলছে আমরা মধ্যস্থতা করছি, আবার তারাই সৌদি আরবে সেনা পাঠাচ্ছে ইরানের বিরুদ্ধে। এই দ্বিচারিতা ইরান মেনে নিতে পারে না। ইরান এখন নতুন মধ্যস্থতাকারী খুঁজছে। সেই তালিকায় নাম রয়েছে চীন, রাশিয়া, এমনকি ওমানেরও। পাকিস্তান হয়তো প্রথম সারি থেকে ধীরে ধীরে সরে যাচ্ছে। সংক্ষেপে বললে যুক্তরাষ্ট্র এখন তিনটি ফ্রন্টে হঠাৎ করে প্রচণ্ড চাপের মুখে পড়েছে। প্রথম ফ্রন্টে হচ্ছে প্রযুক্তি। ইরানের হাতে চলে যাওয়া VIRCM প্রযুক্তি যুক্তরাষ্ট্রের আকাশ শ্রেষ্ঠত্বকে গুরুতর হুমকির মুখে ফেলে দিয়েছে। ইরান যদি রিভার্স ইঞ্জিনিয়ারিং সফলভাবে সম্পন্ন করে ফেলে তাহলে যুক্তরাষ্ট্রের কয়েক দশকের গবেষণা, বিলিয়ন ডলারের বিনিয়োগ এবং শত শত বিমানের নিরাপত্তা সবকিছু মাটিতে মিশে যাবে। দ্বিতীয় ফ্রন্টে হচ্ছে কূটনীতি। সংযুক্ত আরব আমিরাতে চীন সফর স্পষ্টভাবে প্রমাণ করেছে যে উপসাগরীয় দেশগুলো এখন যুক্তরাষ্ট্রের পরিবর্তে চীনের দিকে তাকাতে শুরু করেছে। যুক্তরাষ্ট্রের প্রভাব বলয় দ্রুত সংকুচিত হয়ে আসছে। তৃতীয় ফ্রন্টটি হলো সামরিক। পাকিস্তান সৌদি আরবে সেনা মোতায়েন করায় ইরান এবং পাকিস্তানের সম্পর্ক জটিল হয়ে গেছে। মধ্যস্থতাকারী হারানোর আশঙ্কা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্রের। ট্রাম্প প্রশাসন এই তিনটি ফ্রন্টে একসঙ্গে মোকাবেলা করতে গিয়ে হিমশিম খাচ্ছে। ট্রাম্প চান আলোচনার মাধ্যমে সমাধান, কিন্তু ইরান তাড়াহুড়ো করছে না মোটেও। ইরানের স্পষ্ট বক্তব্য, তারা গ্যারান্টর চায়, আর সেই গ্যারান্টর হতে পারে চীন। ট্রাম্প কি চীনকে গ্যারান্টর হিসেবে মেনে নেবেন, নাকি তিনি আরও চাপ বাড়াবেন? এই প্রশ্নের উত্তর এখন কেউ জানে না। ওয়াশিংটনের ওভাল অফিসে ট্রাম্প বসে আছেন তার চেয়ারে। তার সামনে তিনটি গোয়েন্দা রিপোর্ট। প্রথমটিতে বলা হচ্ছে ইরানের হাতে গোপন প্রযুক্তি চলে গেছে, দ্বিতীয়টিতে আমিরাতের চীন সফরের কথা এবং তৃতীয়টিতে সৌদি আরবে পাকিস্তানের সেনা মোতায়েনের তথ্য। তিনি নীরবে বসে আছেন, সেই ভয়ঙ্কর নীরবতা যা বড় ঝড় আসার আগে দেখা যায়। ট্রাম্পের এই নীরবতা ঠিক সেরকম। ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফার আলোচনায় বসার সিদ্ধান্ত এখনও নেয়নি, কারণ তারা একজন গ্যারান্টর চান, আর সেই গ্যারান্টর হতে পারে চীন। ট্রাম্প কি চীনকে মেনে নেবেন? যদি মেনে নেন তাহলে মধ্যপ্রাচ্যে চীনের প্রভাব আরও বাড়বে। যদি না মানেন তাহলে আলোচনা ভেঙে যাবে এবং যুদ্ধের আশঙ্কা বাড়বে। কিন্তু যুদ্ধ বাড়লে তো যুক্তরাষ্ট্রের সেই প্রযুক্তি ইরানের হাতে। তাদের বিমানগুলো এখন অনিরাপদ, মিত্ররা পিছু হটছে এবং কংগ্রেসের বিপক্ষে অবস্থান নিচ্ছে। তাহলে যুদ্ধ চালানোর সামর্থ্য কতটুকু আছে? অপেক্ষার শেষ প্রহর চলছে। ট্রাম্পকে আলোচনায় বসবেন নাকি আবার হামলার নির্দেশ দেবেন, কেউ নিশ্চিত নয়। কিন্তু এতটুকু স্পষ্ট যে ইরান মাথা নত করবে না। ইরান শুধুমাত্র একজনের সামনে মাথা নত করে, এবং সেটা হলো সিজদায় আল্লাহর সামনে। ট্রাম্পের সামনে নয়, কখনোই নয়। এই দৃঢ়তা এবং সামরিক প্রযুক্তির সমীকরণ পাল্টে দেওয়া এই মুহূর্তে পুরো বিশ্ব অপেক্ষা করছে পরবর্তী ঘটনা।
ঘটনার। ইস্পাহানের সেই পাহাড়ি এলাকা থেকে শুরু করে এই ধাক্কা কি শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যের রাজনীতি থেকে সরে আসতে বাধ্য করবে, নাকি এটি তৃতীয় বিশ্বযুদ্ধের সূত্রপাত ঘটাবে, তার সময় বলে দেবে।